স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো ময়মনসিংহ বিভাগের খবর। সাথে আছি আমি শায়লা রহমান ইমা। ময়মনসিংহে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ পরিমাণ রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় ইতোমধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজে চালু করা হয়েছে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড। 3 দিন ধরে মশারিবন্দি জীবন কাটছে ময়মনসিংহের তারাকান্দার যুবক জুয়েল মিয়ার। পেশায় কাপড় ব্যবসায়ী এই যুবক সপ্তাহ আগে জ্বরে আক্রান্ত হন। শুরু হয় প্রচণ্ড বমি। এরপর ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নিতে এসে জানতে পারেন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনি। পরীক্ষা করার পরে তারপরে আপনার ধরা পড়ছে আমার ডেঙ্গু জ্বর। পরে ডাক্তারে ভর্তি লিখছে এখানে। পরে ভর্তি লেখার পরে আপনার স্যালাইন দিচ্ছে। স্যালাইন ট্যালাইন দেওয়ার পরে একটু আল্লাহর মতে একটু আস্তে আস্তে কমতেছে। জুয়েলের মতো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে ভর্তি আছে 44 জন রোগী, যাদের বেশিরভাগ আক্রান্ত হয়েছেন ঢাকা, গাজীপুর সহ বিভিন্ন জায়গায় অবস্থানকালে। ঢাকা চাকরি করে তো একবার মশা কামড় গেছিলাম বাইরে গিয়ে, ওর পরে থেকে 2-3 ঘরে থেকে জ্বর। তারপর ঢাকা থেকে বাড়িতে এসে করি, আমার সেবা যত্ন করার কেউ নাই। তারপর এখানে চিকিৎসা নিতেছি। আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম, জ্বরে আক্রান্ত। তখন ফার্মেসিতে গেলাম ওষুধের জন্য। তখন ওই ফার্মেসিওয়ালা পরামর্শ দিছে যে ডাক্তার দেখায় ওষুধ খান। তখন ডাক্তারের কাছে যাওয়াতে ওই সাভার হাবিবে ছিলাম, ওই পরীক্ষাগুলো করাতেই ডেঙ্গু জ্বর ধরা গেছে। চিকিৎসকরা বলছেন আক্রান্তদের সেবা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চালু করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। গত বছর যেটা দেখেছি যে ঢাকা থেকে যেরকম আগত রোগীর সংখ্যা আছে ঢাকা আশেপাশে, সেরকম ময়মনসিংহ বা ময়মনসিংহের আশেপাশে বিভিন্ন জেলা অথবা আপনার বিভিন্ন উপজেলা থেকেও আসছে। তো এই বছর বেশিরভাগ রোগী ময়মনসিংহে রোগী হলেও তারা হয়তো কাজ করতো ঢাকায়, ওখান থেকে আক্রান্ত হয়ে আসছে। তো ময়মনসিংহ বা আশেপাশের লোকাল রোগী আছে, তবে ঢাকা থেকে আগত রোগীর সংখ্যা বেশি। তবে হাসপাতালে চালু হওয়া ডেঙ্গু ওয়ার্ড নিয়ে কিছু অভিযোগও আছে রোগীর স্বজনদের, যদিও বর্তমান চিত্র তুলে ধরে সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। ডেঙ্গি রোগীর চিকিৎসার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে এবং আমরা অলরেডি এই ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করেছি এবং আমাদের জন্য এখানে রোগীদের জন্য হাসপাতালে ডেডিকেটেড স্বতন্ত্র আপনার ডেঙ্গি ওয়ার্ড আমরা চালু করেছি, এখানে আছে। এবং এখন যদি ডেঙ্গি রোগী আমাদের হাসপাতালে আসে তাহলে চিকিৎসা দেওয়ার কোনো প্রকারের অসুবিধা হবে না। আমরা ইনশাল্লাহ সফলতার সাথে গত বছরের মতো এবারও আমরা ডেঙ্গি রোগী চিকিৎসা করতে পারবো। পরিসংখ্যান বলছে চলতি মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 108 জন রোগী, আর গেল মাসে মারা গেছেন 2 জন ডেঙ্গু রোগী। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। সাদা মাটির পাহাড়, সোমেশ্বরী নদীর পানি আর উঁচু নিচু অসংখ্য টিলা, সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি। মেঘালয় ঘেঁষা পাহাড়ের এই সৌন্দর্য দেখতে নেত্রকোনার দুর্গাপুরে প্রতি বছর ভিড় করেন অসংখ্য পর্যটক। কিন্তু সেখানে যাতায়াত ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধার অভাবে প্রায়ই বিপাকে পড়তে হয় পর্যটকদের। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মেঘালয় পাহাড় ঘেঁষা নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা। সাদামাটির পাহাড়, সোমেশ্বরী নদীর পানি আর উঁচু নিচু পাহাড়ের টিলা যেন এই উপজেলার সৌন্দর্য বাড়িয়েছে কয়েক গুণ। তাই সারা বছরই এখানে এসে ভিড় করেন পর্যটকরা। পর্যাপ্ত সরকারি ব্যবস্থাপনা না থাকায় নানা রকম অসুবিধায় পড়তে হয় পর্যটকদের। পর্যটক সেবা কেন্দ্রটা মূলত এটা খোলার দরকার, এটা সবসময় বন্ধই থাকে, বন্ধ অবস্থায় থাকে। এটা অনেক দূর দূরান্ত থেকে আপনার টুরিস্ট আসে, আসার পরে এটা মানুষ অনেক ভোগান্তি হয়। ওয়াশরুমে যেতে পারে না, একটু বিশ্রাম নিতে পারে না, বাথরুমে যেতে পারে না। এই জন্য আপনার এটা খুবই জরুরি দরকার আছে। এসে খুবই ভালো লাগছে। পর্যটকদের জন্য অবকাশ কেন্দ্র রাখা হয়েছে, সেটা যদি চালু করা হয় এবং এখানে পর্যটকদের জন্য যদি বাড়তি সুযোগ সুবিধা রাখা হয় তাহলে পর্যটকরা আরো বেশি আকৃষ্ট হবে এবং এই জায়গা সম্পর্কে আরো বেশি জানবে। জায়গাটা ভাই কম খরচে, মানে ময়মনসিংহ থেকে আসা যাওয়া কম খরচে ভালোই আছে, পরিবেশ ভালোই, বন্ধু বান্ধব নিয়ে ফ্যামিলি নিয়ে ঘোরার মতন একটা জায়গা। শীতের সময় নেত্রকোনার সীমান্তবর্তী এই উপজেলায় ভিড় বাড়ে পর্যটকদের। এ সময় তাই পর্যটকদের ঘিরে ব্যবসা বাণিজ্যের প্রসারও ঘটে বেশ। ফটোগ্রাফি, শরবতের দোকান সহ নানা মৌসুমি ব্যবসায়ের দেখা মেলে সাদামাটির পাহাড়ের কাছে। গরম সিজন লোকজন কম আই, শীতকালে লোকজন বেশি আই।
শীতকালে আমরা ব্যবসাটাও মোটামুটি ভালো হয়। গরমকালে অনকালি আপনার খালি কিনুক মতন আর পেট চালায়া যায়। এখন ওই শরবত বেশি, আচার মাচার বেশি, সিগারেট বিড়ি রাখি, যার যেটা লাগে এটা কম বেশ রাখি। দুর্গাপুর উপজেলা শহর থেকে সাদামাটির পাহাড়ের কাছে আসতে পার হতে হয় সোমেশ্বরী নদী। নৌকায় পার হওয়ার কারণে অনেকের অসুবিধাও হয়। এজন্য নদীর উপর একটি ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। এখানে যাতায়াতের অনেক সমস্যা আছে, যেমন ব্রিজের যে ব্রিজটা সেটা অনেক সময় যাতায়াতের বাধা হয়ে দাঁড়ায়। তো ভালো যাতায়াত যদি থাকতো তাহলে এখানে অনেক পর্যটক আসতে পারতো। রাস্তাঘাট বিশেষ করে আমাদের যে সোমেশ্বরী নদী, এটার উপরে যদি ব্রিজ হইতো তাহলে মোটামুটি আমাদের জন্য আরও অনেক ভালো হইতো, বিশেষ করে পর্যটকদের জন্যও অনেক ভালো হইতো। তারা দিনে আইসা দিনে ব্যাক করতে পারতো। আর আমাদের আশেপাশে ভালো কোনো হোটেল নাই, অবকাশ কেন্দ্রটা বন্ধ থাকে, বেশ কয়েকদিন চালু ছিল, এখন আবার বন্ধ করে দেওয়া হয়েছে, জানি না কিসের জন্য বন্ধ। যদি এগুলাও খুলে দেওয়া হয় তাও ভালো হবে। সরকারিভাবে সাদামাটির এই পাহাড়কে জিআই পণ্য হিসেবে ঘোষণা করা হলেও এখনও পর্যাপ্ত সুযোগ সুবিধা পায়নি এই পর্যটন এলাকাটি। বিশ্রামের জন্য সাময়িক ব্যবস্থা থাকলেও তা বন্ধ থাকে বছরের বেশিরভাগ সময়। এই চিনামাটির পাহাড়টা সারা দেশ বিদেশে পরিচিত, এটা জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু অতীব দুঃখের ব্যাপার হলো এখানে কোনো ভালো মানের কোনো হোটেল নাই, কোনো রেস্তোরাঁ নাই, এখানে টয়লেট সুবিধা নাই। তো মানুষজন এখানে আইসা, টুরিস্টরা এখানে আইসা একটা বেকায়দায় পড়ে। তো এখানে খাবার ব্যবস্থা, আবাসন ব্যবস্থা, থাকার ব্যবস্থা যদি সরকারি নজর দেয় তাহলে ভালো হবে। হোটেল, রেস্তোরাঁ সহ যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হলে আরও প্রসার ঘটবে এই অঞ্চলের পর্যটন শিল্পে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে বন্ধ হওয়ার পথে ময়মনসিংহ অঞ্চলের অন্যতম বিনোদন কেন্দ্র লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক। বর্তমানে রাজনৈতিক অস্থিরতায় বন্ধের পথে জামালপুরের এই পার্কটি। এটি বন্ধ হয়ে গেলে এই অঞ্চলের অন্তত 1 কোটি মানুষ বিনোদন বঞ্চিত হয়ে পড়বে। জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাশে বেলটিয়া এলাকায় 2016 সালে লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্কটি গড়ে তোলেন রাশিয়ার প্রবাসী আতিকুর রহমান লুইস। প্রতিষ্ঠার পর 3 বছর ভালোই চলছিল পার্কটি। করোনা মহামারীর কারণে সবচেয়ে বড় ধাক্কা আসে সম্ভাবনাময় এই পর্যটন খাতে। প্রায় 2 বছর বন্ধ থাকার পর স্বাভাবিক অবস্থা ফিরে এলেও বড় লোকসানের মুখে পড়েন লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্কটি। নানা প্রতিকূল অবস্থা কাটিয়ে পার্কটি যখন ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তখনই শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। ফলে পর্যটক শূন্যতায় আবারও বিপর্যয় নেমে আসে পার্কটির উপর। দেশের ডলারের দাম বৃদ্ধি ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে পর্যটক কমতে থাকে পার্কটিতে। আস্তে আস্তে পার্কটি পর্যটক শূন্য হয়ে পড়ে। এরই মধ্যে দেশে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। ফলে পর্যটক আসা যাওয়া বন্ধ হয়ে যায় এই বিনোদন কেন্দ্রটিতে। এই পার্কে আসলে আমরা যারা শহরবাসী তারা একটু বিনোদনের জন্য বাচ্চাদের নিয়ে এখানে আসি, একটু বিনোদন পাওয়ার জন্য। বিনোদন তো আসলে আমাদের মৌলিক চাহিদার একটা অংশই। শুনছি এই পার্ক নাকি বন্ধ হয়ে যাবে, তাহলে আমরা যারা শহরবাসী এই জামালপুর আসি এই পার্কে বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য, একটু সময় কাটানোর জন্য, একটু প্রাণ খুলে আনন্দ করার জন্য। যদি এটা বন্ধ হয়ে যায় আমরা আবার সেই ইট পাথরের শহরে মানে পোল্ট্রি মুরগির মতো বাচ্চাদের বড় করা ছাড়া উপায় থাকবে না। এই পার্কে এসে আমার অনেক ভালো লাগতেছে। আর আমরা যারা শহরে থাকি মানে এই শহরে এই পার্কটা অনেক সুন্দর, আমরা এসে এখানে অনেক আনন্দ পাই। এই পার্কটা অনেক ভালো লাগে। আর এই পার্কটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের অনেক খারাপ লাগবে। সবুজে ঘেরা প্রাকৃতিক এই পার্কটিতে রয়েছে শিশুদের জন্য 10টি রাইড, 4 তারকা মানের রিসোর্ট, কমিউনিটি সেন্টার, রয়েছে 55 জন কর্মচারী। 3 বছর ধরে পার্কটি লোকসানের মধ্যে দিয়েই চলছে। নিয়মিত বেতন পাচ্ছে না কর্মকর্তা কর্মচারীরা। ফলে যে কোনো সময় বন্ধের ঘোষণা আসতে পারে পার্কটির। কর্মচারীদের বেতন পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন মালিক পক্ষ। এ অবস্থা চলতে থাকলে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বিনোদন কেন্দ্রটি। তাতে কর্মহীন হয়ে পড়বে এর সঙ্গে জড়িত অনেকেই। আমরা 8 বছর যাবৎ এই পার্ক চালাচ্ছি অনেক ভালোভাবে, কিন্তু এই ইদানিং বিভিন্ন আন্দোলনের ইস্যুতে এই পার্ক একদম জনমানবহীন হয়ে গেছে। এখানে আমরা 50 থেকে 52 জন স্টাফ কাজ করি, এদের চলা খুব কঠিন হয়ে গেছে। এদের বেতন পর্যন্ত সঠিকভাবে আমরা দিতে পারছি না। সুতরাং আমরা সরকারের কাছে সবিনয় বিনীতভাবে অনুরোধ এই দিকে যাতে সুদৃষ্টি ওনারা দেন। আর এখানে আমাদের 11টা রাইড আছে, যেমন মেরিগো, বাম্পার কার, টুইস্ট, ওয়ান্ডার হুইল, 9G, VR
এয়ারপ্লেন, এগুলোও এই 11টা রাইড দেখেন কোনো লোকজন নাই। এই লোকজন না থাকলে এই রাইডগুলো আমাদের নষ্ট হয়ে যাবে। তাই সরকারের কাছে আবেদন, তারা যেন আমাদের এদিকে সুদৃষ্টি দেয়। পর্যটক না থাকায় কোনো দিন রাইড চালু করা সম্ভব হয় না, আবার অল্প কয়েকজন নিয়ে চালু করলেও বিদ্যুৎ বিল উঠে আসে না। এভাবে চলতে থাকলে পার্ক বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমাদের এই পার্কে বর্তমান অবস্থা খুবই করুণ, দর্শনার্থী খুবই কম হয়। বিভিন্ন রাজনৈতিক কারণ অথবা বিভিন্ন কারণে আমাদের এখানে এখন দর্শনার্থী কম হয়। তো 50টা ফ্যামিলি এটার উপর নির্ভর করে আমাদের সংসার চলে। তো সরকারের কাছে আকুল আবেদন, এটা হচ্ছে আমাদের যদি ঋণের সহযোগিতার মাধ্যমে বা অন্য কোনো সহযোগিতার মাধ্যমে যদি এটা সহযোগিতা করেন, তাহলে আমরা এই 50টা ফ্যামিলি এটার উপর জীবন নির্বাহ করতে পারব। পর্যটক না থাকায় দীর্ঘদিন ধরে লোকসান গুনতে হচ্ছে। খেলাফির দিকে যাচ্ছে ব্যাংকের ঋণ, ডলারের দাম বৃদ্ধি ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সাথে বেড়েছে বিদ্যুতের দাম, ভ্যাটও বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না, এতে ব্যয় অনেক বেশি হয়। এ অবস্থায় এই পার্ক টিকিয়ে রাখতে সরকারের সুদৃষ্টি প্রয়োজন, অন্যথায় পার্ক বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার একটা চিন্তা ছিল যে নিজ জেলায় আমি এমন একটা কিছু করব যাতে মানুষ এটার থেকে ভালো কিছু উপভোগ করতে পারে। সেই চিন্তার থেকে আমি একটা পার্ক এখানে স্থাপনা করার চেষ্টা করছি। 3-4 বছর কাজ করার পরে মোটামুটি পার্ক চালু করছি 16 সালের শেষের দিকে। এরপরে তো 20 সালে করোনা শুরু হয়ে গেল। করোনার পরের থেকে আমাদের এই পর্যটন শিল্প আস্তে আস্তে ধসের উপরে ধস, একটু আপনার সময় পাই, আবার বিভিন্ন কারণে আবার ধস নেমে যায়। একটা ভীষণ দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি যে এগুলো কী হবে, এই পার্ক দিয়ে আমরা কী করতে পারবো শেষ পর্যন্ত। পর্যটন কোথাও কোনো লোকজন নাই, মানুষ আসতেছে না, পর্যটন সব জায়গায় দেখতেছি পর্যটনের ক্ষতি। এদিকে আমরা তো বৃহত্তর ময়মনসিংহের মধ্যে আমরা একটা বড় পার্ক করছিলাম, কিন্তু এটা তার ধরে রাখতে পারতেছে না। এরকম অবস্থায় ব্যাংক চাপ দিচ্ছে। 20 বছরের প্রবাস জীবনে জমানো অর্থ ও ব্যাংকের লোনের মাধ্যমে আধুনিক সব সুযোগ সুবিধা সহ 10 একর জমির উপর পার্কটি নির্মাণ করেন রাশিয়া প্রবাসী আতিকুর রহমান লুইস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পতিত জমিতে নানা ধরনের সবজি চাষ করছেন পাহাড়ি এলাকার অন্তত 1200 কৃষক। স্থানীয়দের চাহিদা মিটিয়ে এই সবজি যাচ্ছে দেশের বাইরেও। যোগাযোগ ব্যবস্থার উন্নত করা গেলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন শেরপুরের এই কৃষি উদ্যোক্তারা। আমি আছি এখন এই মুহূর্তে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার গোমরা এলাকাতে। এটি বাংলাদেশ ভারত সীমান্তবর্তী পাহাড়ি এলাকা হওয়ায় এ এলাকায় পানি সরবরাহ কম থাকে, আর যার দরুন এখানে ধানের আবাদ একেবারেই কম হয়। স্থানীয়রা সাম্প্রতিক সময়ে পাহাড়ি এই এলাকাগুলোতে মূলত সবজির আবাদ শুরু করেছেন। এখানে কাকরোল, চিচিঙ্গা, বেগুন এবং একই সাথে বরবটি এবং শিমের আবাদ শুরু করেছেন। 12 মাসই এই এলাকাতে সবজির আবাদগুলো হয়। ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা গারো পাহাড় অধ্যুষিত শেরপুরের সীমান্তবর্তী এই গ্রামে অন্তত 1200 কৃষক এখন করছেন বিভিন্ন সবজির আবাদ, যা দিয়ে স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন বাজারে। এই মৌসুমে কাঁকরোল চাষ করে সফল হয়েছেন এখানকার বেশিরভাগ কৃষক। মাত্র 90 থেকে 100 দিনের মধ্যেই স্বল্প খরচে কাঁকরোলের ফলন পাওয়ায় হাসির ঝিলিক স্থানীয় কৃষকদের মাঝে। 1000-1200 কৃষক আমরা কাঁকরোলের চাষ করছি। কাঁকরোল বিক্রি করে আমরা মোটামুটি লাভবান হয়েছি। এখন সামনে আবার ওই কাঁকরোল টালের মধ্যে আমরা আবার ওই সিম লাগাইছি। সিম কেবল গাছ উঠতেছে। কাঁকরোলে লাভ হয়, কাঁকরোলে লাভ হয়েছে, মোটামুটি ভালো লাভই হয়েছে। আমাদের সবজির মধ্যে কাঁকরোল বর্তমানে একটু লাভজনক, যেমন এটার দামটা একটু বেশি থাকে। এই সবসময় পুরা সিজনে এটার দাম একরকম থাকে, বিধায় আমরা সবজিতে একটু লাভবান, কাঁকরোলে একটু লাভ। আমি 5 কাঠা জমি মতো চাষ করছিলাম। 5 কাঠা মনে করেন 70-80 হাজার টাকা বিক্রি করছে। লাভ মনে করেন 3 ভাগের 1 ভাগ খরচ আর 2 ভাগ। আমাদের এলাকায় বা এই কৃষি আবাদটা বেশি, ধানের আবাদটা কম। আমাদের এই আবাদটা আপনার সবজিগুলো অনেক দেশে বিভিন্ন জায়গায় যায়। আগে আপনার ধানের আবাদটা বেশি ছিল, তখন সবজি আবাদটা আর কি বেশি হয়ে গেছে। একসময় এখানকার জমি পতিত পড়ে থাকলেও স্থানীয়রা বলছেন এখন সোনা ফুলছে এই এলাকায়। কম খরচে লাভ বেশি হওয়ায় আগ্রহ বাড়ছে সবজি আবাদে।
এতে এখানকার উৎপাদিত সবজি যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। তবে পাহাড়ি এলাকায় কাঁচা সড়ক হওয়ায় পরিবহন খরচের জন্য ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা এখানকার কৃষক ও ব্যবসায়ীদের। শতভাগ কৃষির উপর নির্ভরশীল আমাদের এই গ্রামটা। আমরা সবসময় সবজির উপর নির্ভরশীল করি এবং কি এটার উপরেই আমাদের আয় নির্ভর। আমাদের এইখান থেকে প্রায় 2 কিলো একটা কাঁচা রাস্তা আছে, যে কাঁচা রাস্তাটা দেখতেছেন, এর জন্যই আমরা একটু অবহেলিত আছি, পিছিয়ে আছি, আর ন্যায্য মূল্য পাই না আর কি। আমরা যদি এই রাস্তাটা পাকা হয়ে থাকে তাহলে মনে করেন যে আমরা ন্যায্য মূল্য হিসেবে তরকারি দাম পাবো এবং কি কৃষক ভালো লাভবান হতে পারবে আর কি। এখান থেকে যায় আপনার কারণ বাজার, যাত্রাবাড়ি, তারপরে গাজীপুর চৌরাস্তা, তারপরে আপনার বাইবেল, সাভার, এইসব বাজারে আর কি এই মালটি দেওয়া হয়। 1 মন মাল ওখান থেকে যদি এখানে আনা হয় আপনার 30 টাকা ভাড়া দেওয়া হয়, অথচ 2 কিলো রাস্তা না, কারণ এই রাস্তা খারাপের কারণেই এই ভাড়াটা বেশি হয়। আর যদি এই রাস্তাটা ভালো হতো তাহলে সর্বোচ্চ লাগতো 15 থেকে 10 টাকা লাগতো। কৃষি বিভাগ বলছে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় প্রতি বছরই বাড়ছে সবজির আবাদ। এতে অল্প সময়ে লাভের আশায় নতুন কৃষকদের উদ্বুদ্ধ করতে এবং সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা জানি কাকরুল একটি লাভজনক উচ্চমূল্যের ফসল। আমাদের শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় প্রায় 71 হেক্টর জমিতে কাকরুলের আবাদ হয়। এই সবজিটি সাধারণত বাজারে তখনই তোলা হয় যখন সাধারণত বাজারে সবজি কম থাকে, যার কারণে কৃষক ভালো দাম পায়। উপজেলার কৃষি অফিস থেকে কাকরুল চাষের জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। অন্য কোনো কৃষি উদ্যোক্তা যদি কাকরুল চাষে আগ্রহী হয় তাহলে উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করা হবে। শেরপুর সীমান্ত ঘেঁষা এই পাহাড়ি জনপদের এখানকার স্থানীয়দের প্রধান জীবিকা নির্ধারিত হয় এখানকার সবজি চাষের মাধ্যমে। তবুও এখানকার স্থানীয়রা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা নাকাল থাকার কারণে। আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এই সড়কটি থেকে প্রধান সড়কে উঠতে 2 কিলোমিটার কাঁচা রাস্তা পাড়ি দিতে হয়, যা বর্ষাকালে এবং বছরের বেশিরভাগ সময়ই একেবারে নাকাল অবস্থায় থাকেন। স্থানীয়রা বলছেন এই সড়কটি যদি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা যায় তাহলে হয়তো ন্যায্য দাম পাবে এখানকার স্থানীয় সবজি কৃষকরা। খুব দ্রুত সময়ের মধ্যে এই রাস্তার সংস্কার হবে এমনটাই দাবি স্থানীয়দের। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, ঝিনাইগাতি, শেরপুর। শেষ করব 36 জুলাইয়ের খবর দিয়ে। বাবা ও বন্ধুদের সাথে ছাত্র জনতার বিজয় মিছিলে যোগ দিয়েছিল 10ম শ্রেণীর ছাত্র সদ্য। কিন্তু কে জানতো বিজয় কেতন উড়াতে গিয়ে প্রাণ হারাতে হবে তাকে। মৃত্যু যন্ত্রণায় কতটা কাতর ছিল সদ্য, তখন কতবার মার কথা মনে করেছিল, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সদ্যর মায়ের মনে। আমার বাবা আমাকে ছেড়ে চলে যাবে, বুঝতে পারি নাই। আমার বাবা আজকে 28 দিন ধরে আমাকে মা বলে ডাকে না। আমি আমার বাবার মুখেই শুধু মা ডাক শুনতে পেতাম। সন্তান হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি মমতাময়ী মা। মৃত্যুকালে তীব্র যন্ত্রণায় কতটা কাতর ছিল নারী ছেঁড়া ধন, কতবারই বা ডেকেছিল মা বলে। করলে পেট ব্যথা করলে তখন বলতো মা কিছু করো, মা কিছু করো। এই বাবার বুকে যখন পুলিশ গুলি চালাইছে, আল্লাহ জানে আমার বাবা কত চিৎকার করছে, কত মামা বলে ডাকছে, মা আমাকে কিছু করো, কিছু করো। গেল 5 আগস্টের পর থেকে এমনই হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সন্তান হারানো মায়ের মনে। বাবা ও বন্ধুদের সাথে ছাত্র জনতার বিজয় মিছিলে যোগ দিয়েছিলেন 10ম শ্রেণীর শিক্ষার্থী সদ্য। সেখানেই গুলিতে প্রাণ হারান। আনন্দ উৎসবের ভিড়ে বিকাল 4টার দিকে আলাদা হয়ে যান বাবা ছেলে। বাবা ভেবেছিলেন বন্ধুদের সাথে উল্লাসে মেতে আছে সদ্য, কিন্তু সময় গড়ালেও খোঁজ মেলে না তার। পরে রাত 9টায় ছেলের রক্তাক্ত নিথর দেহটি খুঁজে পান এনাম মেডিকেলে। আজকে আমার একটা মাত্র ছেলেই ছিল। আমি আমার ছেলের বাবা ডাক শুনতে পারি না। আমার ছেলে আমাকে অনেক বাবা ডাকতো, অনেক বায়না ধরতো। আজকে তো আমার সাথে কেউ বায়নাও ধরে না। আমার ছেলেদের কেউ বাবা বলে ডাকে না। আমি কেন বাবা ডাক শুনতে পারি না? আমাকে যারা বাবা ডাক শোনা থেকে বঞ্চিত করছে, আমি তার সুস্পষ্ট বিচার দাবি করছি। বাবা মা বুক ফাটা কষ্ট প্রকাশ করতে পারলেও শূন্য দৃষ্টিতে ছোট ভাইকে খুঁজে ফেরে প্রতিবন্ধী বোন তৃষ্মা। 6 আগস্ট সদ্যের মরদেহ দাফন করা হয় নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে। ওনার একটি ছেলে, একটা মেয়ে প্রতিবন্ধী। ওনার সংসারের যে অবস্থা
টাকা আমার বাসায় প্রকাশ নাই। তবে সর্বোপরি শেষ কথা, আজকে যারা যে পুলিশ বাহিনীরা এই নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে আমরা সঠিক ফাঁসি চাই। ওর গুণের কথা আমি বলে শেষ করতে পারবো না। ও এমন আমার কাছে কেন, সবার সাথে সবার খুব আদরের ছিল, আর বাবা মার একমাত্র সন্তান ছিল। আমি আমার নিজের ছেলেকে সবসময় বলতাম, দেখো তোমার ভাইয়া কেমন, তুমি ওর মতো হবা। স্মৃতি রক্ষায় বাড়ির পাশের একটি সড়ক সদ্যের নামে নামকরণের জন্য প্রস্তাব তৈরি করে স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার সাফওয়ান আক্তার সদ্য, যিনি সাভার ক্যান্টনমেন্টের 10ম শ্রেণীর ছাত্র ছিলেন। গত 5ই আগস্টে সাভারে বিজয় মিছিলে অংশগ্রহণ করতে গিয়ে পুলিশের গুলিতে মারা যান। তো সদ্যর পরিবারের একটি চাহিদা, সেটি হচ্ছে সাফওয়ান আক্তার সদ্য সে নিহত হলেও যেন তার স্মৃতিটা এই দেশের মানুষ ধরে রাখতে পারে, এই এলাকার মানুষ ধরে রাখতে পারে। সেজন্য তারা একটি রাস্তার নাম সদ্য নামে করার জন্য আমাদের কাছে একটি দাবি জানিয়েছেন। আমরা সেই দাবি অনুযায়ী রাস্তাটি পরিদর্শন করেছি এবং হচ্ছে কি সেই মোতাবেক প্রস্তাব তৈরি করে আমরা স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করেছি। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থী ছিলেন সাফওয়ান আক্তার সদ্য। লেখাপড়ার স্বার্থে জামালপুর ছেড়ে সপরিবারে চলে আসেন সাভারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল সাপ্তাহিক বিভাগীয় আয়োজনে। আগামীতে ভিন্ন রকম সংবাদ নিয়ে আবারও হাজির হব, সাথেই থাকুন।